যে পুলিশ আমার সামনে 2 থেকে 3 জন স্পট ডেট করে, 2 থেকে 3 জন আমার সামনে গুলি করে হত্যা করে। সেদিন একটা বাচ্চা ছিল, সে হচ্ছে দোকান থেকে কি কিনতে গেছিল, ওই ছেলে যখন পুলিশের গুলিতে ওই ছেলে মারা যায়। তারপর পুলিশ যখন চলে যায়, আমরা গিয়ে দেখি সেখানে যে ওই ছেলে সেখানে পড়া আছে এবং সাথে একটা বিস্কুট। 1 তারিখ থেকে আমরা জগন্নাথ বৈষ্ণবী ছাত্র আন্দোলন ব্যানারে আমরা লাইব্রেরির কয়েকজন ভাইদের নিয়ে আমরা গুটি শিক্ষার্থী আমরা আন্দোলন শুরু করি। তো আমরা ফার্স্টে আমাদের আন্দোলন থাকে আমাদের ক্যাম্পাসের ভিতর আমরা বিক্ষোভ করি, সমাবেশ করি। এরপর আস্তে আস্তে 1 তারিখ যায়, 2 তারিখ যায়, আমরা সরকার থেকে ওরকম ভালো কোনো আমাদের আশানুরূপ আপনারা কিছু পাচ্ছিলাম না। এরপর আমরা 4 তারিখ আমরা তাঁতিবাজার মোড়ে যাই, ওখানে গিয়ে অবরোধ করি। আর এরপর আমি ব্যক্তিগতভাবে যদি বলি 4 তারিখ তাঁতিবাজার অবরোধ করার পর আমি বিকেলে আবার শাহবাগ যাই। আমার মূল ইয়াটা হচ্ছে শাহবাগ থেকে আমি শুরু করছিলাম, যে সেখানে সার্জিস ভাই ছিল, হাসনাত আব্দুল্লাহ, পরে হচ্ছে আরো যারা ছিল তাদের সাথে আমার ওইখানে মূল আন্দোলন শুরু হয়। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তখন আমরা সার্জিস, হাসনাত ভাই, মাহফুজ ভাই থেকে শুরু করে সবাই তখন সাধারণ শিক্ষার্থী ছিল। তারা যে আজকের থেকে ওইখান থেকে রাষ্ট্রনায়ক, এটা মানে কল্পনার বাইরে। যে হাসনাত ভাই, সার্জিস ভাই এরা আমার পাশে বসা ছিল, একসাথে বসে আমরা আন্দোলন করেছি, একসাথে বসে স্লোগান দিতাম। কিন্তু কখন একবার ভাবতে পারি না যে তারা আজকে তারা রাষ্ট্রকে নেতৃত্ব দিবে। মানে একটা সিস্টেম কিভাবে চেঞ্জ হয়ে যায়, এটা কল্পনার বাইরে, এটা মানে বলা যাচ্ছে না। তো যদি আমি আমার দেখে জুলাই স্মৃতি জয়ন্ত করতে চাই, তাহলে আমি ফার্স্টে বলবো যে আমাদের জগন্নাথের কথা। জগন্নাথকে জুলাই থেকে মাইনাস করার কোনো, এটা মানে ইম্পসিবল এক কথায়। জগন্নাথের যেই পরিমাণ অবদান ছিল সেটা সারা বাংলাদেশ জানে, এবং কি যারা বর্তমান উপদেষ্টা তারাও জানে জগন্নাথ কিংবা ভূমিকা ছিল। জগন্নাথ থেকে মিছিল না নিয়ে গেলে আন্দোলন জমতো না। আমি যদি এই সম্ভবত এটা 14 তারিখের কথা, যে তখন শাহবাগ মোড়ে তেমন শিক্ষার্থী ছিল না বা তেমন দাবির ওইরকম ছিল না, আমরা মিছিল নিয়ে যাওয়ার কথা আমাদেরকে এই যখন ক্যাম্পাস থেকে বের আমাদের এই পুরান ঢাকা থানার এই যে পরিদর্শক তিনি বলতেছেন যে আপনারা মিছিলে বেরোতে পারবেন না, যদি বের হন আপনার তাঁতিবাজার আটকানো হবে। আমরা বলি না, তাঁতিবাজার যেখানে আপনারা শাহবাগ যাবো, আমরা কমিটমেন্ট দিচ্ছি, আমরা শাহবাগ গিয়ে এখানে জড়ো হবো। কিন্তু তারা বলে আপনারা শাহবাগ যেতে পারবেন না, আপনারা তাঁতিবাজার আটকানো। ঠিক আছে, আমরা আটকেন, সমস্যা নেই। পরে আমরা এখানে মিছিল নিয়ে আমাদের গেট তালা দিয়ে, আমরা গেট তালা ভেঙে আমরা এই তাঁতিবাজার যাই, ওইখানে পুলিশ আটকানোর চেষ্টা করে। তারপর আমরা মিছিল নিয়ে আমরা হচ্ছে গুলিস্তান চলে যাই। গুলিস্তান 0 পয়েন্টে আমাদের আটকানোর চেষ্টা করে, আমাদের কোনো শিক্ষার্থী আটকাতে পারে নাই। এরপর আমরা গুলিস্তান 0 পয়েন্ট পুলিশের ব্রেকেট ভেঙে আমরা সচিবালয়ের মুখে আমরা বাধার সম্মুখীন হই, কিন্তু তারপর আমরা আটকাতে পারে নাই। আমরা অলরেডি 3 থেকে 4টা বাধা অতিক্রম করে আমরা শাহবাগ যেতাম, গিয়ে সেখানে আমরা আন্দোলন জড়ো হতাম। আমরা সেখানে গেলে আন্দোলন হচ্ছে মানে জমজমাট হইতো। আমাদেরকে তখন আমরা গেলে বলা যায় যে দাবি যা শিক্ষার্থী ছিল বা তখন নেতৃত্ব, তারা আর উজ্জীবিত হতো আমাদের দেখে। ইভেন এরপরে আমরা হচ্ছে যদি 16 তারিখের কথা বলি, যেদিন দাবিতে হামলা, এই বিষয়টা সারা বাংলাদেশ সবাই জানে যে কিভাবে ছাত্রলীগ নির্মম ভাবে আমাদের উপর হামলা করে। তো ওই বিষয়ে একটা স্মৃতিচারণ আমি করতে চাই। যে আমার বন্ধু পারভেজ মোশাররফের কথা আমি বলি, সে হচ্ছে আমরা সেখানে ছিলাম, কিন্তু আমরা সৌভাগ্যবশত আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা মাইর খাইনি। কিন্তু আমার বন্ধু পারভেজ মোশাররফ, সে হচ্ছে যে কোনো একভাবে ছাত্রলীগ কর্তৃক সে নির্মম নির্যাতিত হয় সেখানে। তারপর সে আমাদের ফোন দেয় যে আমি এমন জায়গায় আছি, আমাকে উদ্ধার করো, আমার এই অবস্থা, আমি বাঁচবো কিনা, আমার সিকিউরিটি আমাকে বাঁচাও। তারপর আমরা কোনো রকম তাকে রেস্কিউ করে আমরা ঢাকা মেডিকেল নেওয়ার চেষ্টা, কিন্তু মেডিকেল নেওয়ার পথে হাজার হাজার ছাত্রলীগ কর্মী আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে হসপিটাল পর্যন্ত যেতে দেয় নাই। আমাদেরকে নানা জায়গায় আমাদের ফোন চেক করে, আমাদেরকে আইডি দিয়ে জিজ্ঞেস করে যে তোমরা আন্দোলনকারী কিনে হ্যানতেন। কিন্তু আমরা তখন পরিচয় গোপন করে আমরা বলতাম যে আমরা তো এই আপনাদেরই লোক। জাস্ট তাদেরকে কনভিন্স করে যে তাকে তো হসপিটাল বাঁচাতে হবে। ঠিক আছে, তারপর হসপিটাল নিলাম। সবচেয়ে জঘন্য বিষয়টা ছিল যে তাকে হসপিটাল নেওয়ার পরে যখন আমরা এক্স রুমে যাই, এক্স রুমে সেদিন আমাদের সাথে ছিল ইবান ভাই, ছিল বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজসেবী ছাত্র ফ্রন্টের যিনি সভাপতি ইবান ভাই, পারভেজ সহ আরো কয়েকজন ছিল। তো ইবান ভাই আমাদেরকে বলতেছিল যে ফাহিম মাস্টার, এই যা হয়েছে আমার কেউ বাঁচবো না, তোমরা সাবধানে থাকো। তো আমিও বাইকে চিনতাম না, তো আমিও কখনো ভাবি নাই যে এরপর 5 আগস্ট হবে, বাইক সাথে দেখা হবে। তো যাই হোক, এরপর ওই দিন হসপিটালের ভিতর ইমার্জেন্সি ভিতরে একদল মুখোশধারী হেলমেট পরে অস্ত্র নিয়ে আমাদের যারা আক্রান্ত ভাই ছিল, আহত ভাই, তাদেরকে মারতে যাইত।
মানে কতটুকু নির্ময় নির্দয় হইলে যে একজন আহত হয়েছে তাকে মারতে চায়। বাংলাদেশ বলেন পৃথিবীর কোন আইনে আমরা দেখাতে পারবেন যে আহত ব্যক্তিকে যে পুলিশ আহত ব্যক্তির উপর বিচার করতে পারে বা আহত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করতে পারে চিকিৎসা না দেওয়ার পরে? যে যত বড় আসামি হোক তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার পরে তাকে গ্রেফতার করবে পুলিশ, বা গ্রেফতারের পরও যে পুলিশের দায়িত্ব হচ্ছে পরের দায়িত্ব তার প্রপার ট্রিটমেন্ট দেয়। কিন্তু আমাদেরকে আন্দোলনের সময় তারা প্রপার ট্রিটমেন্ট আমাদের যারা আমরা সুযোগটা পাইনি, তারা ওইখানে আমাদের হামলা করছে, আমাদের ওইখানে আহত হওয়ার চেষ্টা করছে। যাই হোক, একটা বছর সে চিকিৎসা নেই, বেরোর পর আমরা হামলার শিকার হই। পরে আমরা ছিলাম 8 থেকে 10 জন ছিলাম। পরে আমরা তাকে ভাগ ভাগে আমরা একজন দুইজনকে মানে বিচ্ছিন্নভাবে আমরা সেখান থেকে ফিরে আসি। তো ফিরে আসার পর থেকে তখন সারা দেশ মানে কারফিউ হয়ে যায়। যদি কারফিউ ঘটনা, যে পুরান ঢাকার ঘটনা আমি বলি, সেখানে হচ্ছে আমরা লক্ষ্মীবাজার আন্দোলন করেছিলাম। লক্ষ্মীবাজার আমাদের ক্যাম্পাস আসতে পারিনি, ক্যাম্পাস বাহাদুর শাহ পার্ক সব জায়গায় হচ্ছে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা সমস্ত যারা ছিল তারা হচ্ছে এখানে গ্রেফতার করে আমাদের ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই। তা আমরা লক্ষ্মীবাজার আন্দোলন করতাম। কিন্তু একটা সেখানে ভয়ঙ্কর বিষয় ছিল যে পুলিশ আমার সামনে 2 থেকে 3 জন স্পট ডেট করে, 2 থেকে 3 জন আমার সামনে গুলি করে হত্যা করে। এটার আমার মানে আমি বাক্রুদ্ধ যে একজন পুলিশের দায়িত্বের সামনে নিরাপত্তা দেয়, সেই পুলিশ কিনা সামান্য তার কি বলবো সরকার তাবেদারি করতে গিয়ে তারা মানুষকে নির্দয়ভাবে হত্যা করতে পারে, সেটা আমি না দেখে কখনোই বুঝতে পারতাম না যে এও সম্ভব। যে যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে তারা কিনা আমাদেরকে চোখের সামনে হত্যা করতে, জাস্ট একটা আমাদের তখন দাবি ছিল যে আমাদের যে কোটা সংস্কার, আমরা তো তখন সরকার পতন চাই না, আমরা চাচ্ছিলাম যে আমাদের ভাইদের একটা ন্যায্য দাবি ছিল যে কোটা সংস্কার। এই কোটা সংস্কার ইস্যুতে তার মানুষ হত্যা করতে পারে, এটা তো মানে কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, এটা ছিল 19 তারিখ মেবি শুক্রবার, জুমার নামাজের পরে পুলিশ হচ্ছে আমাদেরকে বাহাদুর শাহ পার্কে দাওয়া করে আমাদের একজন সভাধিপতি নিয়ে যায় এবং তারা মুহুর্মুহ যে আমাদেরকে ককটেল মেরেছে, ফাঁকা গুলি করেছে। ইভেন তারা হচ্ছে যে গুলি খেলে, আমি সঠিক এটা নাম জানি বা এই বিষয়ে আমার জ্ঞান কম, যে যেই গুলি লাগলে মানুষ মারা যায় ওই টাইপের গুলি করেছে। যদি এটা গুলি না করতো কিভাবে 3 জন আমার সামনে মারা যায়? সেদিন একটা বাচ্চা ছিল, সে হচ্ছে দোকান থেকে কি কিনতে গেছিল, ওই ছেলে যখন পুলিশের গুলিতে ওই ছেলে মারা যায়। তারপর পুলিশ যখন চলে যায় আমরা গিয়ে দেখি সেখানে যে ওই ছেলে সেখানে পড়া আছে এবং সাথে একটা বিস্কুট, মানে যতটুকু বুঝলাম ছেলেটা বিস্কুট কিনতে গেছিল, বিস্কুটটা সে নিয়ে বাসায় চলে যেতে পারেনি। এই ছিল আমাদের যে 19 তারিখ পর্যন্ত আমার দেখা। এরপর আমরা পুরান ঢাকায় আমরা বিভিন্ন সদরঘাট দিকে আমরা যাইতাম, সদরঘাটের দিকে আসতাম, কিন্তু আমরা ক্যাম্পাসের দিকে আমরা ঢুকতে সাহস করতে পারতাম না। এই পুলিশ কিনা আমাদের নিজের ক্যাম্পাসে ঢুকতে দিত না। পুলিশ ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, তারা এখানে বসে থাকছে, আড্ডা দিত, কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে আসতে পারতাম না। তো যাই হোক, এরপর অনেক ঘটনা ঘটে যায়, আমি বাড়ি যেতে পারি না। আমি এরপর যতটুকু মনে হচ্ছে 26 কিংবা 27 তারিখ বাড়িতে যাব। তো বাড়িতে যাব, এখন সব জায়গায় আরো বাড়িতে যাই কিভাবে? তখন আমার এক বন্ধু পরামর্শ দিল, ঠিক আছে ফাইন, তুই বাড়িতে যাবা, যেহেতু বাড়িতে তোমার সাথে স্টুডেন্ট কার্ড বা কোনো নিয়ম, তুমি সাধারণ মানুষ হিসেবে যাইবা, সাধারণ ফাইমাস না, তুমি শিক্ষার্থী ফাইমাস না। পরে আমার ভিতরে খারাপ লাগলো যে আসলে শিক্ষার্থীর চেয়ে বড় পরিচয় একজন মানুষের জন্য গর্বের আর কিছু হইতে পারে না। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি ছিলাম যে শিক্ষার্থী পরিচয় দিতে পারিনি। মানে শিক্ষার্থী পরিচয় দিলে আমার উপর হামলা করবে, আমাকে মেরে ফেলতে পারে, এমন একটা ভয়ানক পরিস্থিতি যে আমি শিক্ষার্থী পরিচয় দিতে পারতাম না, এমন একটা ক্রাইসিসের মুহূর্তে ছিলাম। তো যাই হোক, এরপর আইডি কার্ড এগুলো ঢাকায় রেখে আমি বাড়িতে যাই। হ্যাঁ, এর মাঝে আরেকটা কাহিনী ছিল যে মেসে আমি 26 তারিখ পর্যন্ত মেসে ছিলাম, কিন্তু কোথাও আমার মেসে আমি একটা তো থাকতে পারিনি। এমন হয়েছে যে আমার এই বন্ধুর বাসা একদিন, ওই বন্ধুর বাসা একদিন, ইভেন এমনও সময় গেছে আমরা এই বন্ধুর বাসার ছাদে থাকতাম, এবং ছাদে যখন ঘুমাইতাম তো উপরে দেখতাম এই হেলিকপ্টার টহল দিত রাতের বেলা, হেলিকপ্টার টহল দিত, তখন বুঝতাম যে আসলে এই যুদ্ধের যে ফিল্ডটা, ওই ফিল্ডটা তখন আমরা এই হেলিকপ্টারে বুঝতে পারতাম যে আসলে হেলিকপ্টার দিয়ে যে মানে গুলি করা যায়। তখন এই সিনারি দেখে বুঝতে পারছে না যে এখন তো অনেকে বলে যে হেলিকপ্টার আসলে গুলি করছে কিনা। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা যে হেলিকপ্টার ঘোরাঘুরি করছে, হয়তো গুলি না করলো তো এই বিষয়টা এইভাবে হচ্ছে না, হয়তো কোথাও হচ্ছে। তো যাই হোক, এরপর মাঝে অনেক কিছু ঘটে যায়। এরপর আসে 5 তারিখে ঘটনা, যে বলি যে 5 তারিখে আমি ঢাকা ছিলাম, ঢাকায় পরিস্থিতি দেখেছি। আসলে কি একটা পরিস্থিতি ছিল যে হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ঢুকতেছিল, যে সরকারের পক্ষ এই বিষয়টা সামাল দেওয়া খুব
কঠিন রয়েছে, এত মানুষ, হাজারের বলতে লাখ লাখ। আমি ওই দিন গণভবনে, সংসদ ভবনে যাই, পরে হচ্ছে গণভবনে যাই, সেখানে গিয়ে এই মিনিমাম যতটুকু ঢাকা রাস্তায় 1 থেকে 1.5 কোটি মানুষ নেমে আসছিল। মানুষ চিন্তা করেন যে মানুষের একটা রিজিমের মধ্যে কি কোনো ঘৃণা থাকলে মানুষ 1 থেকে 1.5 কোটি মানুষ শুধু এক ডাকে মানুষ চলে আসতে পারে। তো যাই হোক, জুলাই আন্দোলন, জুলাই ছিল আমাদের প্রেরণা, জুলাইকে সামনে রেখে আমরা আমাদের পরবর্তী রাষ্ট্র বিনিয়োগ করতে চাই।